দর্শক, এই মুহূর্তে যারা চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2024 উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজনে। দুরন্ত গতিতে বদলে যাচ্ছে আমাদের পৃথিবী এবং এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হচ্ছে তথ্য। আর টেলিযোগাযোগ আমাদের এই পুরো পৃথিবীকে একটি ছোট্ট গ্রামে পরিণত করেছে। এই বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে তাল মেলাতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে সামনে রেখে বাংলাদেশেও এক্ষেত্রে সরকারি বেসরকারিভাবে নানা ধরনের উদ্যোগ গৃহীত হচ্ছে। এবারে এই দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন। আজকে আমরা এই বিষয় নিয়েই কথা বলবো এই বিশেষ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে কারা রয়েছেন চলুন পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জনাব শেখ রিয়াজ আহমেদ, কমিশনার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে রয়েছেন জনাব জাকারিয়া শাহিদ, প্রতিষ্ঠাতা ও সিইও এডিসন গ্রুপ, সভাপতি মোবাইল ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন। স্বাগতম আপনাকে। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে রয়েছেন জনাব হোসেন শাহাদাত, সিনিয়র ডাইরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স, গ্রামীণফোন। স্বাগতম আপনাকে। আমি শেখ রিয়াজ আহমেদ, আপনাকে দিয়ে যদি শুরু করি, এই যে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2024 বাংলাদেশেও এটি পুরো বিশ্বের মতো পালিত হচ্ছে, কি কি কার্যক্রম আসলে আপনারা নিয়েছেন হাতে? আমরা প্রতি বছর 17ই মে এই বিশ্ব টেলিযোগাযোগ দিবসকে এখন সেই 2006 সাল থেকে বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস হিসাবে উদযাপন করে থাকি। এবং বাংলাদেশে যত টেলিকম সেক্টরে যত অংশীজন আছেন প্লাস যত কর্মকর্তা আছেন সকলের সমন্বয়েই এই দিবসটা কিন্তু জাতীয়ভাবে উদযাপন করা হয়, যেহেতু এটা বিশ্ব স্বীকৃত একটা দিবস। এবং এবছরও 17ই মে এটা উদযাপন করা হচ্ছে এবং এর অংশ হিসাবে আমরা ধরেন বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করেছি। আমরা প্রায় জাতীয় দৈনিক পত্রিকা প্রায় 10টি পত্রিকায় ক্রোড়পত্র সাপ্লিমেন্ট হিসাবে প্রকাশ করার ব্যবস্থা নিয়েছি এবং একটা বিতর্কর এই প্রতিপাদ্যের বিষয় এই বছরের প্রতিপাদ্য বিষয়টা হলো যে ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এবং বাংলায় এটা রূপান্তর করা হয়েছে আমাদের দেশ থেকে, সেটা হলো যে ডিজিটাল ইনোভেশন উদ্ভাবন টেকসই উন্নয়ন, এই হিসাবে এটা বাংলা করা হয়েছে। এবং এতে আমরা ধরেন এবং বিভিন্ন টেলিভিশনে এটা সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে, টকশোর ব্যবস্থা করা হয়েছে এবং আমরা এই বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে ছাত্রদেরকে নিয়ে একটা বিতর্কের এই প্রতিপাদ্য বিষয়ের উপরে একটা বিতর্কের আয়োজন করা হয়েছে এবং সেখানে এই যাদেরকে পুরস্কৃত করা হবে তাদেরকে এই টেলিযোগাযোগ দিবসেই পুরস্কৃত করা হবে। দারুণ, অনেক ধন্যবাদ আপনাকে। আবারও নিশ্চয়ই আপনার কাছে আসবো। গ্রামীণফোনের সিনিয়র ডাইরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স আমাদের সঙ্গে রয়েছেন হোসেন সাদাত। যখন টেলিযোগাযোগের কথা বলছি তখন আসলে মোবাইল নেটওয়ার্কিংকে কখনোই আমরা বাদ দিতে পারবো না এবং গ্রামীণফোন গত 27 বছর ধরে কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে যদি মানে সামগ্রিকভাবে যদি বাংলাদেশে মোবাইল নেটওয়ার্কিংয়ে আমরা কি অগ্রগতি করেছি সেটা নিয়ে জানতে চাই, কি বলবেন? আমরা যদি মোবাইল অপারেটর দিক থেকে আমাদের যে যাত্রাটা করেছি প্রায় 27 ইয়ার্সের মতো হলো রাফলি, এবং ইনসেপশন যদি বলি আমরা মোরলেস অপারেটররা 97 থেকে অপারেট করছি আর কি, তো সেই হিসাবে প্রায় 26 ইয়ার্সের মতো হলো। এই সময়ে যদি আপনি বলেন যে আমাদের আসলে এই যে জার্নিতে কি কন্ট্রিবিউশন হলো, আমি এভাবে বলতে পারি। প্রথমে যদি বলি যে ইকোনমিক আসপেক্টে কি হলো, অবশ্যই যে এই যে মোবাইল অপারেটররা আমরা আসছি, আমরা একটা সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট করতে হয় আমাদেরকে নেটওয়ার্কের জন্য। এ পর্যন্ত আমরা প্রায় 95,000 কোটি টাকা ইনভেস্ট করেছি আমাদের এই নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার জন্য। এটা দেখালো এইটা। দেন একই সাথে আমরা যদি কাস্টমার যদি নিয়ে আসি, তাহলে কাস্টমারদের বলতে হয় যে আমরা এই পর্যন্ত আমাদের টোটাল জনসংখ্যা যেটা আছে আমরা 18 কোটি বলি, বাট আমরা সব মোবাইল অপারেটর মিলে এই পর্যন্ত 19 কোটি সিম আমরা ইনক্লুড করতে পেরেছি, হুইচ মিনস আমাদের টেলিডেন্সিতে আমাদের কন্ট্রিবিউশনটা 108%। এবং এর মধ্যে একটা ব্যাপক সংখ্যক লোক বা কাস্টমার 75% তারা ইন্টারনেট ইউজ করছে। এখন এই যে বলা হয় যে আমাদের কন্ট্রিবিউশন অ্যান্ড দেন আমরা সবাই আমাদের যে এই যে কার্যক্রম থেকে যে শেয়ারিং আসতেছে গভর্নমেন্টের সাথে, রেভিনিউ শেয়ারিং বলি, এক্সচিকারকে পেমেন্ট বলি, ট্যাক্স বলি, ভ্যাট বলি, সব মিলে এই পর্যন্ত আমরা 2 লাখ কোটি টাকা গভর্নমেন্ট এক্সচিকারকে দিয়েছি। এটা হলো ইকোনমিক আসপেক্টে। আর একটা বললাম টেলিডেন্সি আসপেক্টে। দেন একই সাথে আমাদের জানা প্রয়োজন আমরা এই মোবাইল সেক্টর থেকে আমাদের যে জিডিপি বলা হয় এই জিডিপিতে আমরা 2% মতো কন্ট্রিবিউট করি। তো
তো সাময়িকভাবে আপনাকে আমি একটা পিকচার দিলাম, আমি মনে করি এর সামনে আবার যদি মোবাইল নেটওয়ার্কিংকে পৃথিবীর যে আদর্শ মানদণ্ড যদি আমি ধরি, যে উন্নত বিশ্বে যে অগ্রগতি করেছে, সেই জায়গা থেকে বাংলাদেশের অগ্রগতিটা এই ক্ষেত্রে আসলে কি? আমরা কতটা এগোতে পেরেছি, আমরা কতটা এটাকে টেকনিক্যালি স্ট্রং করতে পেরেছি? জি, এই টেকনিক্যালি স্ট্রং এবং যদি বহির্বিশ্বের সাথে আমাদের তুলনা করা হয়, তাহলে আপনারা দেখবেন যে আমাদের টেকনোলজি ইভলিউশনের কারণে বিভিন্ন রকম যে টেকনোলজিগুলো আসছে, আমাদের মহামান্য কমিশনার স্যার এখানে আছেন, ওনারা সহযোগিতা করছেন, ওনারা দিক নির্দেশনা দিচ্ছেন, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু টাইম টু টাইম যে নতুন নতুন যে টেকনোলজিগুলো আসছে, 2G বলি, তারপরে 3G, 4G অ্যান্ড দেন আমরা 5Gর বিষয়ে কথা হচ্ছি। তাতে করে মনে হচ্ছে একদিকে অন্যান্য দেশে যেমন ডেভেলপ কান্ট্রিগুলো এগিয়ে যাচ্ছে, তাদেরকে অনুসরণ করে আমাদের কান্ট্রি প্রেক্ষাপট বিবেচনা করে স্যাররা যখন রিলিজ করছেন, আমরা সেই টেকনোলজিগুলোকে অ্যাডপ্ট করছি এবং জনগণের কাছে নিয়ে যাচ্ছি। জাকারিয়া শাহিদ, এবার যদি আপনার কাছে আসতে চাই, ইনফ্রাস্ট্রাকচার যদি বলি, ডিভাইস নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশও এখন আসলে তৈরি করছে নিজেদের, আমাদের প্রোডাকশন তৈরি হচ্ছে। বাংলাদেশে এই ডিভাইস ইন্ডাস্ট্রির সামগ্রিক অবস্থা যদি আপনার কাছে জানতে চাই। আমি একটু ব্যাকে যদি যাই, যে যোগাযোগ থেকে যদি শুরু করি, টেলিযোগাযোগ, আমরা একসময় চিঠি দিয়ে কথা বলতাম, এরপরে ল্যান্ডলাইন, 97-এ যখন মোবাইল শুরু হলো, আমাদেরও ডিভাইস নিয়ে যাত্রা শুরু হলো। তো আজকের এই দিন পর্যন্ত আমাদের যে গ্রোথটা, আমি মনে করি যে ইটস রিমার্কেবল গ্রোথ। আমরা 2017 পর্যন্ত মোবাইল ফোন ইম্পোর্ট করতাম। এরপরে বিটিএসসির গাইডলাইন অনুযায়ী সরকারের অনেক সহায়তা, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা ম্যানুফ্যাকচারিং শুরু করলাম 2017-এ। এবং আজকে এই 4 বছর, এর মধ্যে কোভিডের একটা গ্যাপ ছিল, আজকে এসে আমরা 90% ফোন লোকাল ম্যানুফ্যাকচারিং হচ্ছে। আইফোন বা অনেক ব্র্যান্ড আছে যেটা অনেক হাই এন্ডের, সেগুলো হয়তো ম্যানুফ্যাকচারিং টেকনিক্যালি হচ্ছে না, বাট বাকি সব ফোন বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তো ইম্পোর্ট থেকে শুরু করে 1997 থেকে শুরু করে 2023-তে আমাদের যে ডিভাইস ইন্ডাস্ট্রি যে কন্ট্রিবিউশন, এখানে যে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন, টেকনিক্যাল নো হাউ ট্রান্সফার এবং আমাদের যে ক্যাপাবিলিটি, এটা বলবো রিয়েলি রিমার্কেবল। এবং এখানে যে আমাদের যে অ্যাচিভমেন্টটা, এটাকে নেক্সটে ট্রান্সফর্ম করার জন্য আরও অনেক আমাদের ক্যাপাসিটি আছে এবং সেটা আমাদের যেতে হবে। সেই ক্ষেত্রে অনেক রেগুলেটরি সাপোর্ট লাগবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ, যেটা চায়না এক সময় আমাদের ছিল, যে চায়নাতে আইফোন প্রোডাকশন হচ্ছে, তারপরে ইন্ডিয়াতে এই টেকনোলজি ট্রান্সফর্ম হলো, তো বাংলাদেশেও আমি আইফোন প্রোডাকশন করতে পারবো, বাংলাদেশেও সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বা চিপসেট ম্যানুফ্যাকচারিং হবে, সেই ক্যাপাসিটি আছে। মেড ইন বাংলাদেশ কনসেপ্ট বা হ্যান্ডসেট কতটুকু গুরুত্বপূর্ণ এই লক্ষ্য অর্জনে, আপনি কি মনে করেন? আসলে আমরা যে ডিজিটাল বাংলাদেশ, এটা কিন্তু আমরা সেই নির্ধারিত সময় পূর্বেই বাস্তবায়ন করেছি এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ঠিক প্রারম্ভেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে 2041-এর মধ্যে একটা স্মার্ট বাংলাদেশ গঠিত হবে। সেই স্মার্ট বাংলাদেশের যে 4টা পিলার, সেই 4টা পিলার বাস্তবায়নের জন্য বা আমার এই ডিজিটালাইজেশন কিন্তু খুবই দরকার। হ্যাঁ, ডিজিটালাইজেশন এই প্রেক্ষাপটে আমরা যেরকম স্মার্ট ডিভাইস দরকার, ইতিপূর্বে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, এই স্মার্ট ডিভাইসকে মানুষের কাছে অ্যাফোর্ডেবল এবং অ্যাক্সেসিবল করার জন্য সরকার 2017 সালে একটা উদ্যোগ নিয়েছেন এবং 2017 সালের পূর্বে কিন্তু আমাদের দেশে কোনো এই মোবাইল টেলিফোন সেট বাংলাদেশে উৎপাদিত হতো না, সব কিছুই বিদেশ থেকে ইম্পোর্ট হতো। 2017 সাল থেকে আজকের এই 2024 সালের মধ্যে আমাদের কিন্তু 99% স্মার্ট টেলিফোন এবং ফিচার টেলিফোন সেট বাংলাদেশে উৎপাদিত হয়। এর মধ্যে কিন্তু 65% হলো ফিচার ফোন আর 35% প্রায় হলো স্মার্টফোন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে। একমাত্র আমার জানা মতে আইফোন ব্যতীত অন্যান্য সমস্ত ব্র্যান্ডের মোবাইল সেট কিন্তু এখন বাংলাদেশে উৎপাদিত হয়। এটা কিন্তু আমাদের একটা গর্ব করার বিষয়। এবং আমরা চাচ্ছি যে আমরা যেহেতু ক্রমান্বয়ে ধরেন আমার অলরেডি 3G আমার সানসেটে চলে যাচ্ছে, মানে চলে যাওয়ার প্রক্রিয়াধীন, এবং আমাদের টার্গেট হলো 2027-এর মধ্যে 2Gও সানসেটে চলে যাবে। তারপরে কি হবে? তারপরে ফিচার ফোন থাকবে। সেই ফিচার ফোনগুলো আমরা বলেছি 4G অ্যানাবেল এবং ভোল্টি অ্যানাবেল সেট হিসেবে উৎপাদন করতে হবে। এবং যে এখন যে 17টা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তাদেরকে অলরেডি আমরা একটা ডেডলাইন দিয়ে দিয়েছি যে আগামী ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে এই ফিচার ফোন 4G অ্যানাবেল অথবা ভোল্টি অ্যানাবেল করতে হবে। সাথে সাথে স্মার্টফোনের যে 35% আছে এটার সংখ্যাও বাড়ানোর জন্য কিন্তু বলা হয়েছে। এবং আমরা আশা করি আমরা
এই অচিরেই এই স্মার্টফোনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে। এবং যেহেতু 4G গ্রাহক এখন অনেক বেড়েছে, আমার কিন্তু 4G গ্রাহক ইতিপূর্বে যে বক্তা বলেছেন এই 19 কোটির মধ্যে 4G গ্রাহক কিন্তু 11 কোটি। সুতরাং সে 11 কোটি লোক কিন্তু অলরেডি স্মার্টফোন এখন ইউজ করছে। তা আমরা আশা করি অচিরেই আমাদের দেশে উৎপাদিত স্মার্টফোন এবং 4G এনাবেল অথবা ভোল্টি এনাবেল সেট এই দেশের সমস্ত জনগণ ইউজ করতে পারবে। এই স্বপ্নটি আমরা সকলে দেখছি আপনাদের সাথে সাথে। আমি যদি আবার হোসেন সাদাত আপনার কাছে যদি একটু আবার আসতে চাই, 4G এখন গ্রাহক অনেক বেড়ে গিয়েছে, 3G হয়তো ব্যবহার হবেই না কিছুদিন পরে, সেই জায়গায় আরো কি কি উন্নয়ন হতে পারে? আপনাদের লক্ষ্যমাত্রা কি? আপনারা কি কি কাজ হাতে নিয়েছেন সেগুলো নিয়ে একটু বলবেন। আপনারা জানেন স্যাররা কিছুদিন আগে 4G রিলিজ করেছে, এটা আমরা রোল আউট করছি। এখন আমরা টাইম অ্যান্ড এগেইন 5G কথা বলছি এবং কিছু কিছু ক্ষেত্রে 5G অ্যান্ড বিয়ন্ড এই কথাটা বলছি, হুইচ মিনস মোর অ্যান্ড মোর নতুন নতুন টেকনোলজি আসবে। স্যাররা কিছুদিন আগে অবশ্যই স্যারদেরকে আবার সাধুবাদ জানাই, বিকজ বিটিআরসি উদ্যোগ নিয়ে একটা ইউনিফাইড লাইসেন্স আমাদের দিয়েছে। এখন স্পেসিফিক্যালি টেকনোলজি স্পেসিফিক লাইসেন্স আর এক্সিস্ট করছে না, সবগুলো লাইসেন্সকে একসাথে করে ইউনিফাইড লাইসেন্স করা হয়েছে, সেটা একটা দিক। আরেকটা দিক হলো ফিউচারে যে নতুন নতুন সার্ভিসগুলো আসছে বাইরের দেশকে অনুসরণ করে, যে আমরা এই সার্ভিসগুলোকেও এনাবল করবো, সো দ্যাট আমাদের টেলিকম লাইসেন্সি যারা আছে তারাও এগিয়ে নিতে পারে। স্বাভাবিকভাবে চলে আসতেছে। এখন আমরা যদি আমাদের টেলিকম লাইসেন্সে যদি আমাদেরকে অনলি লিমিট রাখি যে আমি শুধু কানেক্টিভিটির অ্যাক্সেস অ্যারেঞ্জমেন্ট করে দিব, তাহলে হবে না। যেহেতু কাস্টমারের নিডটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং আপনি বললেন যে আমরা যুগের সাথে তাল মিলিয়ে এবং বাইরের দেশের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, হুইচ মিনস আমরা যদি আমাদেরকে শুধুমাত্র কানেক্টিভিটির মধ্যে লিমিট করে রাখি, তাহলে কিন্তু আমাদের যে কাস্টমার তাদেরকে রিয়েল এক্সপিরিয়েন্স দিতে পারবো না। এই জন্য আমাদের টেলকো যে কোম্পানিগুলোকে টেলকোটেক কোম্পানির দিকে যেতে হবে। দ্যাট মিনস আমার কানেক্টিভিটি সার্ভিসের পাশাপাশি আমাকে ডিজিটাল যে সার্ভিসগুলো আছে সেগুলাকে দেওয়ার জন্য এনাবলমেন্ট লাগবে। এই জন্য আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আশা করি বিটিআরসি আমাদেরকে সহযোগিতা করবে, আমরা সেই কাঙ্ক্ষিত সার্ভিস কাস্টমার্স নিয়ে যেতে পারবো। নিশ্চয়ই আমরা সকলে মিলে এগিয়ে যাব। আমি একটু জাকারিয়া শহীদ এবার আপনার কাছে আসি। যদি বলি মোবাইল ইন্ডাস্ট্রি এগিয়ে যেতে কি কি চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন, যেগুলো মোকাবেলা করতে হবে আপনাদের? আমি যদি এই কন্টিনেন্টের একটু স্ট্রাকচারটা আলোচনা করি তাহলে বুঝতে সুবিধা হবে যে বাংলাদেশে এখনও স্যার যেটা বললেন যে 4G বা ফিচার ফোন 65%, স্মার্টফোন 35%, স্টিল এই গ্রোথটা কিন্তু আমাদের জন্য আশানুরূপ না। একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাফোর্ডেবিলিটি এবং ইউজিবিলিটি। ইন্ডিয়া মার্কেটের নেচারটা আমাদের কাছাকাছি, সেখানে স্টিল 50% ফিচার ফোন এবং এই 50%-এর একটা অপারেটর জিও তারা 4G ফিচার ফোন দিয়ে কভার করছে, অন্যরা পারছে না। তা আমাদের এখান থেকে আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে যে কোনো ধরনের ফোন প্রস্তুত করতে আমরা ক্যাপাবল, সক্ষম। এখন কাস্টমারের কাছে সেটা পৌঁছাতে, সেই ডিমান্ডটা ক্রিয়েট করতে, সে যে ফিল করবে যেটা আমি এটা ইউজ করব, সেই ডিমান্ডটা ক্রিয়েট করতে হবে। আমাদের কাজ হলো সাপ্লাইটা ইনশিওর করা, স্মুথ রাখা, প্রাইসটা ঠিক রাখা, কোয়ালিটি ঠিক রাখা। তো এখন এই ডিমান্ডটা যখন আসবে আমরা কিন্তু প্রস্তুত। আমাদের জন্য যে চ্যালেঞ্জটা, যে একটা পলিসিগত কনসিস্টেন্সি, আমরা সবসময় বলে আসি যে মোবাইল ফোনের মতো হাইটেক একটা ইন্ডাস্ট্রি, এইটাকে যদি লং টার্মে যেতে চায় আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ডেভেলপ করতে হবে। তো সবার জন্য যেটা দরকার যে পলিসিগত কনসিস্টেন্সি, যেটা আমরা পাচ্ছি না। তা আমাদের গত কয়েকদিন আগেও আমাদের এটা নিয়ে কথা হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমাদের যে অ্যাপিলটা রেখেছি যে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিকে একটা স্পেশাল সেক্টর হিসেবে ডিক্লেয়ার করা। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনে পরেও কিন্তু অনেক ইন্ডাস্ট্রি স্পেশাল বেনিফিট পাচ্ছে। আমাদের এই একটা সময়কে তারা যাতে কোপ আপ করতে পারে সেই জন্য। তো মোবাইল ফোন স্মার্ট বাংলাদেশ যদি আমরা রিয়েলি স্বপ্ন দেখি, আমাদের নেটওয়ার্কের পাশাপাশি এই ডিভাইসটাকে সেই লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য এই পলিসিতে কনসিস্টেন্সি দরকার এবং আনইন্টারপ্টেড এই সাপোর্টটা থাকবে একটা সার্টেন টাইম পর্যন্ত। এরপরে আমাদের গভর্নমেন্ট রেভিনিউ প্লাস আদার্স জিনিসগুলো তখন আমরা চিন্তা করতে পারি। সো এইটা একটা বড় ব্যাপার। আর একটা হলো যে গ্রে মার্কেট, যে বাংলাদেশের
বিভিন্নভাবে প্রোডাক্টগুলো চলে আসছে। যারা বৈধ ম্যানুফ্যাকচারার তারা পাল্লা দিয়ে আমরা পারছি না, কারণ এখানে কপি প্রোডাক্ট আসতেছে, রিফারবিশ প্রোডাক্ট আসতেছে, চোরাই পথে প্রোডাক্ট আসতেছে, ট্যাক্স ছাড়া প্রোডাক্ট আসতেছে। সো গভর্নমেন্ট রেভিনিউ লস করছে এবং আমরা ইন্ডাস্ট্রিও লস করছি, কারণ আমরা আমাদের যে কোয়ালিটি বা যে ভালো প্রোডাক্টটা কাস্টমার সেটা তো যখন ক্রয় করে তখন সেই কম্পারিজনটা করার তার কোনো ডিভাইস থাকে না, সে কম যেটা পায় সেটা কিনে নিয়ে চলে যায়, 2 দিন পরে হয়তো নষ্ট হয়ে যায়। সো এইখানে একটা বড় বাধা রয়ে গেছে। তো আমাদের পলিসিগত কনসিস্টেন্সি এবং গ্রে মার্কেটকে কন্ট্রোল করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিশ্চয়ই এইটি মোকাবেলাতেও আমরা সকলে মিলে কাজ করব এবং এই জায়গাগুলো আমরা জয় করতে পারবো সেই আশা করছি। শেখ রিয়াজ আহমেদ, আপনার কাছে একটু আসি, ইন্টারনেট নিরাপত্তায় বিটিআরসির কি কি কার্যক্রম রয়েছে আসলে? যে শোনেন, ইন্টারনেটটা যে মানুষ ইউজ করে, একটা ইন্টারনেট ক্লাউড, মানে মেঘের মধ্যে ঘোরে, হ্যাঁ, তো এখান থেকে যার যে মানে বিভিন্ন দেশের কিন্তু কন্টেন্টস তারা ইউজ করতে পারে। এখন মেইন আমাদের এই কন্টেন্টসগুলি প্রোভাইড করে কারা? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। এখন ওইগুলির কোনো হেড অফিস বাংলাদেশে কিন্তু নেই, কিন্তু আমাদের বিটিআরসিতে একটা সাইবার সিকিউরিটি সেল আছে। ওনাদের সাথে এই ফেসবুক, ইউটিউব এদের যারা প্রণেতা তাদের একটা মান্থলি মিটিং হয়, বুঝছেন, মান্থলি বা পিরিয়ডিক্যালি হয়, এবং তখন তারা সিদ্ধান্ত নেন, তাদেরকে রিকোয়েস্ট করেন যে ভাই এই, এবং আমাদের এখানে কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, এই সকলের সমন্বয়ে কিছু কিছু জিনিস আমরা কিন্তু এই মনে করেন নেটওয়ার্ক থেকে বা ওনার যাতে ইউজ না করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়। এখন বাংলাদেশে এই যে সাইবার সিকিউরিটি একটা কিন্তু এজেন্সিও আছে, গঠন করা হয়েছে, এবং বিটিআরসি কর্তৃক কিন্তু একটা সাইবার সিকিউরিটি সেল গঠন করা হয়েছে। এইগুলির মাধ্যমে এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির ধরেন এনটিএমসি আছে, তাদের সহযোগিতায় আমরা কোন কোন সাইট এটা রেস্ট্রিক্ট করব সেটা কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমরা এই ফেসবুক, গুগল, ইউটিউব এগুলি করতে পারি না, যেহেতু ওদের লোকাল কোনো অফিস নাই, বা আমরা ওদেরকে রিকোয়েস্ট করি, ওদের মাধ্যমে কাজটা করাতে হয়। এবং কোন কোন কী জিনিস নেব এটা কিন্তু আমাদের এই ল এনফোর্সমেন্ট এজেন্সি, বিটিআরসি, সরকার এদের সমন্বয়ে সিদ্ধান্তের মাধ্যমে করা, এবং সেই জন্য বিটিআরসিতে সাইবার সিকিউরিটি সেল কাজ করছে। হোসেন সাদাত, আমি তো মোবাইল ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জগুলো নিয়ে জানতে চাচ্ছিলাম, যদি নেটওয়ার্কিং এর চ্যালেঞ্জগুলো জানতে চাই, যে নেটওয়ার্ক ডেভেলপমেন্টে আসলে আপনারা কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা, করবেন বলে ভাবছেন কিনা? শুধু যদি বলা হয় মোবাইল অপারেটরকে টেকনোলজি দিয়ে দেওয়া, আমরা যদি সেটা ইন্ট্রোডিউসও করি, নেটওয়ার্কও বিল্ড করি, তাহলে কিন্তু যে বেনিফিট সেটা কাস্টমারকে দেওয়া যাবে না। এর জন্য সবাইকে ইকুয়ালি এগিয়ে আসতে হবে। যেমন আমার পাশে জকারিয়া বসা আছেন, উনি বলতেছিলেন হ্যান্ডসেটের কথা। আমি যদি আপনাকে একটা পিকচার দিই, এই পর্যন্ত আমাদের মোবাইল অপারেটর নেটওয়ার্কে রাফলি 3 to 4% আপনার 5G এনেবল হ্যান্ডসেট আছে। এখন যে এই হ্যান্ডসেটগুলো যদি আমরা সংখ্যাটা না বাড়াতে পারি, তাহলে আমি নেটওয়ার্ক বিল্ড করলেও কাস্টমারের প্রান্তে কিন্তু আমি সার্ভিসটা রিচ করাতে পারবো না। এই জন্য একদিকে যেমন ওনাদের হ্যান্ডসেটকে আরও অ্যাফোর্ডেবল করতে হবে, উনি হাইলাইট করলেন স্যাররা পলিসি ফ্রেমওয়ার্কে সাপোর্ট করবেন, আমরাও তা মনে করি তা দরকার। একই সাথে সবাইকে, বাকি যারা এই 5G বলছি বা ফিউচার টেকনোলজি বলছি, মোর অ্যান্ড মোর কিন্তু সবাইকেই অটোমেশনের মধ্যে দিয়ে যেতে হবে। এখন আমরা বলা হয় অ্যাডভান্স যে টেকনোলজিগুলো আসতেছে, লার্জলি বেনিফিট হবে আপনার ইন্ডাস্ট্রি সেগমেন্ট। এই ইন্ডাস্ট্রিগুলো যত বেশি আপনার অটোমেটেড হবে, তত বেশি মনে করেন সুফল ভোগ করা যাবে। তো এই জন্যই গতকালকেও আমরা স্যারদের এখানে মিটিং করছিলাম, স্যাররাও রাইটলি পয়েন্টেড আউট করছেন যে সবাইকে ইকুয়ালি আগাতে আসবে। একদিকে যেমন মনে করেন নেটওয়ার্কে বিলটা হবে, একই দিকে যেমন অটোমেশন প্রক্রিয়া আরও ত্বরান্বিত করতে হবে, একই সাথে স্যাররা যারা পলিসি লেভেলে বসে আছেন স্যারদেরকে পলিসি সাপোর্ট দিতে হবে। আমরা তো এই পাশ নিয়ে আসলে কথা বললাম, যারা গ্রাহককে জিনিসটা দেবে, প্রোভাইডার, গ্রাহকদের পক্ষ থেকে কি কোনো ধরনের সচেতনতার দরকার আছে? বাংলাদেশি পণ্য ব্যবহার করা, কিংবা আমাদের নেটওয়ার্ক ইউজের বেলায়, কিংবা ইন্টারনেটের সুফল যাতে আমরা পেতে পারি সর্বোচ্চ, সেই জায়গায় কি বলবেন জাকারিয়া সাহেব? এটা অবশ্যই দরকার, যে গ্রাহক সচেতনতা অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশে যে প্রোডাক্টগুলো, হাই এন্ড প্রোডাক্টগুলো ডিফারেন্টভাবে আসে, ট্যাক্স পেমেন্ট করা ছাড়া আসে, এদের ম্যাক্সিমাম ইউজার কিন্তু আমাদের সমাজের উচ্চবিত্ত লোক। আইফোন 5000 ফোন মাসে বৈধভাবে আসে না, অথচ নেটওয়ার্কে অ্যাক্টিভেট হয় তার চেয়ে দ্বিগুণ 3 গুণ ফোন অ্যাক্টিভেট হয়। তো ওনারা কিনছে কিন্তু ওই কম দামে একটু ইললিগ্যাল ওয়েতে যে প্রোডাক্টগুলো সেগুলো কিনছে। তো এই যে সচেতনতাটা, এটা কোত্থেকে শুরু করবে? এটা একটা বড় ব্যাপার। গ্রামের যারা দরিদ্র কৃষক,
বা যারা একটু যাদের ইনকাম লেভেল আরেকটু কম, তারা সস্তায় ফোন কিনছে, তাদের ওই সচেতনতার স্কিলটা নাই যে আমি রিফারবিশ না কপি প্রোডাক্ট কিনছি। তো সেখানে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে দেশীয় পণ্য কেনার ব্যাপারে, এবং সেটাও যাতে ট্যাক্স পেমেন্ট হয়। আমাদের বিটিএসসিতে একটা সার্ভার ক্রিয়েট করা আছে যেখানে যারা বৈধভাবে ফোন ম্যানুফ্যাকচার করে তাদের সব আইএমইআই ডাটাবেস সেখানে সংরক্ষিত। তো সবাইকে সেখান থেকে যদি চেক করে একটু কেনে, তাহলে একটা প্রমাণিত হবে যে তারা একটা জেনুইন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিনছে। এবং এই যে আদার্স যে কম দামের আশায় যে আমি একটা ট্যাক্স পেমেন্ট ছাড়া বা ইললিগাল ওয়েতে প্রোডাক্ট আসা সেটা কিনবো, সেখানেও কিন্তু আমাদের যারা শিক্ষিত বা উচ্চবিত্ত সমাজের লোকজন, তাদের কিন্তু একটা এই ফিলিংসটা দরকার, ন্যাশনালিজম দরকার, সেই ফিলিংসটা দরকার। তো সেইটা ক্রিয়েট করতে হবে। আমাদের হয়তো বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সেটা কমিউনিকেট করতে পারি, বাট এটাকে ধারণ করতে হবে ইনসাইডে। তো সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমার মনে হয় এটা ওভারঅল এবং এটা জানাতেও হবে। আসলে অনেকে জানেনই না, অনেকে জানি না ব্যবহার করছেন সেটা বাইরেও দেশে অনেক উৎপাদন। এক্স্যাক্টলি সেটা আমরা জানাতে চাই এবং অ্যাওয়্যার করতে চাই যে তারা ভালো প্রোডাক্ট কিনুক এবং দেশের প্রতি তার কন্ট্রিবিউশন। আমাদের বৈধভাবে ম্যানুফ্যাকচারিং ফোন যদি কিনে, তাহলে সে দেশকেও কিন্তু ইনডিরেক্টলি ট্যাক্স পেমেন্টটা করলো এবং এই টাকাটার সঠিক ব্যবহার হলো। আপনাদের তিনজনকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা অনেক কিছু জানতে পারলাম এবং আমরা সকলে মিলে নিশ্চয়ই আমাদের যে লক্ষ্যমাত্রা স্বপ্ন দেখেছি আমরা সেটি পূরণ করতে পারবো। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা সঙ্গে ছিলেন এতক্ষণ। এবং টেলিযোগাযোগ এবং তথ্যের যে সম্প্রচার, সেই জায়গায় কিন্তু আমাদের সকলেরও যার যার জায়গা থেকে ভূমিকা রয়েছে। চলুন দেশকে ভালোবাসি, দেশকে এগিয়ে নিতে সাহায্য করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।